নারীর ক্ষমতায়নে বিশ্ব রেকর্ডে বাংলাদেশ। 4 দেয়ালে বন্দী নারী এখন অর্থনীতির প্রধান চালিকা শক্তি। করোনা শেষে রাজনীতি নিয়ে নানা আলোচনা, আসতে পারে আমূল পরিবর্তন বলছেন বিশ্লেষকরা। চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। চিকিৎসাধীন ছিলেন ব্যাংককে, শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এখনো ধরাছোঁয়ার বাইরে রিজেন্টের শাহেদ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, স্বাস্থ্য খাতে শুদ্ধি অভিযানের দাবি। ল্যাবের সংখ্যা বাড়লেও বাড়ছে না নমুনা পরীক্ষা, কিট সরবরাহ বৃদ্ধি ও বিকল্প পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। তলানি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুঁজিবাজার, আস্থা বাড়াতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ। এবং ধেয়ে আসছে বড় বন্যা, মধ্য জুলাই পানি বৃদ্ধির পূর্বাভাস, 23 জেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একসময়ে ঘরের 4 দেয়ালে আবদ্ধ বাংলার নারীরা এখন এভারেস্ট জয় করে। মধ্য আয়ের অর্থনীতির বাংলাদেশে একটা বড় অংশ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তারা। নারী পুরুষের সমতায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক অনুযায়ী সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 48তম। বিশ্লেষকরা বলছেন, নারী ক্ষমতায়নে সরকার প্রধানের দৃঢ় চেতা মনোভাবের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে। শাহ আলী জয়ের রিপোর্ট। সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে এগিয়ে তথ্য প্রযুক্তি। আউটসোর্সিংয়ে বিশ্বজুড়ে যে শ্রমশক্তি কাজ করে তার 16 ভাগ বাংলাদেশের। গত 1 দশকে এ খাত থেকে আয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ। শুধু তথ্য প্রযুক্তি নয়, বাংলাদেশের নারীরা এখন যুদ্ধ বিমান চালায়। রাজনীতি, অর্থনীতি, প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, নারীর সরব উপস্থিতি সবখানে। গত 1 দশকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন চোখে পড়ার মতো, আর যার কারণে তা সম্ভব হয়েছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সরকার প্রধানের প্রতি আমি বলবো যে আমার আস্থা আছে যে উনি অত্যন্ত এই ব্যাপারে উনি খুবই উনি নারীর ক্ষমতায়নের ব্যাপারে খুবই দৃঢ়। প্রধানমন্ত্রী ছাড়াও সংসদের বিরোধী দলীয় নেতা এবং স্পিকার নারী। আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদেই গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় সফলতার সঙ্গে চালিয়েছেন নারীরা। বাংলাদেশের সংসদে নারীর অংশগ্রহণ এশিয়ার যে কোনো দেশের চেয়ে বেশি। রাজনৈতিকভাবে আমরা ক্ষমতায়িত করতে চাই, হঠাৎ করে কাউকে রাজনীতিতে এনে বসিয়ে দেওয়া খুব কঠিন ব্যাপার। তাকে তৃণমূল থেকে তৈরি হতে হয়, আর এই তৈরির কাজটি মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ হাতে করলেন এবং একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার যাদেরকে করা হলো, মেয়েদেরকে সেই সুযোগটা তিনি করে দিয়েছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা। জামানত ছাড়া সর্বোচ্চ 25 লাখ টাকা এসএমই লোন পান তারা। শিক্ষার পাশাপাশি কিছু আর্ন না করতে পারলে মেয়েরা সেই গুরুত্বটা পরিবারে থাকে না, আর সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে বিনা খরচে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিলেন এবং সেই প্রশিক্ষণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হয়েছে। বিশ্লেষকদের মতে, নারী ক্ষমতায়নের জন্য সরকার প্রধানের যে প্রচেষ্টা, তার সঙ্গে তাল মেলাতে হবে প্রশাসনের, কর্মচারী আর সমাজের পুরুষদের। তাহলে আরো দৃঢ় হবে নারীর অবস্থান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কেমন হবে করোনা পরবর্তী দেশের রাজনীতি? রাষ্ট্রবিজ্ঞানী আতাউর রহমান বলছেন, অর্থনৈতিক সংকটে আক্রান্ত জনগণের মনস্তত্ত্ব বুঝতে ব্যর্থ হলে সরব হবে না রাজনীতির ময়দান। আর রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করছেন, নতুন প্রজন্মের রাজনীতি বিমুখতার কারণে বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সংস্কৃতি। তবে করোনা শেষের রাজনীতিতে সুবাতাস বইবার তেমন কোনো লক্ষণ নেই বলেও মনে করেন কোনো বিশেষজ্ঞরা। তানজির মেহেদির রিপোর্টে বিস্তারিত। দশম সংসদ নির্বাচনের পর অনেকটা নিস্তেজ দেশের রাজনীতির মাঠ। কিছু ব্যতিক্রম বাদ দিলে মিছিল স্লোগানে উত্তপ্ত ছিল না রাজপথ, ছিল না হরতাল, পিকেটিং। যদিও সভা সমাবেশ করতে দেখা গেছে রাজনৈতিক দলগুলোকে।
বৈশ্বিক মহামারী করোনা রাজনীতির অঙ্গনকে আরও মলিন করে তুলেছে। জনগণের জন্য যে রাজনীতি, সেখানে জনগণের কাছে যেতে পারছেন না রাজনীতিকরা, কারণ সংক্রমণ ঠেকাতে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব। এমন বাস্তবতায় রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, করোনা মোকাবিলা আর অর্থনৈতিক ঝুঁকি সামাল দেয়া সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের সক্ষমতার উপর নির্ভর করবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। জনগণের মনে যেটা বেশি, সেটা হচ্ছে যে কিভাবে তারা এই সংকট থেকে উদ্ধার হবে। সুতরাং জনগণ ছাড়া তো রাজনীতি হবে না। সুতরাং রাজনৈতিক দলগুলো কথা বলতে পারবে, কিন্তু সেই কথা যদি জনগণ না গ্রহণ করে এবং তারা যদি সোচ্চার না হয়, তাহলে কিন্তু রাজনীতি সরব হবে না। করোনাকালে ত্রাণ ও স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রমাণ করেছে দেশের রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা। ফলে মনস্তাত্ত্বিক বদল না এলে রাজনীতির নতুন ধারাও সূচিত হবে না বলে মনে করেন এই শিক্ষাবিদ। যারা এখন রাজনৈতিক সুবিধাগুলো ভোগ করছে, নিজের করায়ত্তে রেখেছে, সেটাকে সহজে ছাড়তে চাইবে না, সেটাকে করায়ত্তের দখলে রাখার জন্য নতুন একটা মডেল হাজির করবে। এর বেশি কোনো পরিবর্তন রাজনীতিতে হয় বলে আমি মনে করি না। দেশের মানুষ রাজনীতির অন্তপ্রাণ মেনে নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জীবন আর অর্থনীতি যখন সংকটের মুখে, তখন রাজনীতি এর বাইরে নয়। যে ধারায় রাজনীতি হয়ে আসছে এত বছর, এই ধারাটি আর থাকবে না। আমাদের এখানে আমরা মনে করি 365 দিনই সকাল বিকাল রাজনীতি করতে, এই জিনিসটা আর থাকবে না। এখন যাদের জন্য রাজনীতি, আগামী দিনে তরুণরা যদি রাজনীতি না করে, রাজনীতি তো থাকবে না। করোনা ঝুঁকি কাটিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে জনগণের অধিকার বাস্তবায়নকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বৃহস্পতিবার রাত 11:40 মৃত্যুবরণ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যায়। এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাঝে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় সাহারা খাতুনকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো বলেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন সাহারা খাতুন। রাজনৈতিক জীবনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 3 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মৃত্যুকালে তার বয়স ছিল 77 বছর। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। সাহারা খাতুন বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি গেল 3 মেয়াদ ধরে ঢাকা 18 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। 1943 সালের 1 মার্চ জন্মগ্রহণ করেন ঢাকার কুর্মিটোলায়। তার বাবা আব্দুল আজিজ এবং মা তুরজান্নেসা। 1960 সালে তিনি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। করাচি বিশ্ববিদ্যালয় থেকে 1967 সালে ইংরেজি মাধ্যমে বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এর আগেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। রাজনীতির কাজের চাপে তিনি সব পরীক্ষা দিতে পারেননি, কিন্তু আইন পেশায় আসার ছিল অদম্য ইচ্ছা। তাই সেন্ট্রাল ল কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকেই এলএলবি ডিগ্রি অর্জন করেন। প্রয়াত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমানের জুনিয়র হিসেবে সাহারা খাতুন আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সদস্য হন। 1966 সালের 6 দফা আন্দোলনে অংশ নেন তিনি। 1969 সালে আওয়ামী লীগের মহিলা শাখা গঠন হলে সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1971 সালের 2 মার্চ পতাকা উত্তোলনের দিন, 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণের দিন সাহারা খাতুন উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। ঘাতক দালাল নির্মূল কমিটিতে শহীদ জননীর সাথে কাজ করেন তিনি। এরশাদের শাসনামলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহারা খাতুন সহ 26 জনকে গ্রেফতার করা হয়। 15 দিন জেলে ছিলেন সাহারা খাতুন। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় সাহারা খাতুন নিজে রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আবারও গ্রেপ্তার হন তিনি।
2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসন থেকে নির্বাচিত হন সাহারা খাতুন। এরপর তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। 2009-এর 25 ও 26 ফেব্রুয়ারি হয় বিডিআর বিদ্রোহ। সাহারা খাতুন বিদ্রোহের দুপক্ষের দ্বন্দ্ব ঠেকাতে চেষ্টা করেন। বিদ্রোহে 53 জন সেনা কর্মকর্তা ও 3 জন সেনা পরিবারের সদস্য নিহত হন। 2012 সালে মন্ত্রণালয়ের রদবদল ঘটলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাহারা খাতুন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আইন সচিব। রাজনীতিতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। বিয়ে করেননি এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স ছিল 77 বছর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রবেশের অনুমতি না মেলায় ইতালির রোম থেকে দেশে ফিরেছেন 147 বাংলাদেশি। প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, 147 বাংলাদেশি ফিরে এসেছে, তো এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আরিফা। ইতালি ফেরত 147 বাংলাদেশি তাদেরকে সকালে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যে বিআরটিসির বাসে করে তাদেরকে এই আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয় এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা এর মধ্যে রয়েছে। আমি একটু ভেতরের পরিস্থিতি আপনি একটু দেখানোর চেষ্টা করব যে সকাল থেকে যে তাদেরকে যখন নিয়ে আসা হয় তখন অনেকটাই উপচে পড়া ভিড় ছিল তাদের স্বজনরা। কারণ আমরা জানি যে যারা ইতালিতে গিয়েছিলেন তারা 3 দিনের যেই ভ্রমণ যাত্রা তাদের সেখানেই তারা প্রায় 4 ঘন্টা ইতালির বিমানবন্দরে তারা অবস্থান করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে যখন তারাও স্বজনদের সাথে যোগাযোগ করে জানিয়েছেন যে তারা আর ইতালিতে প্রবেশ করতে পারছেন না এবং ফেরত পাঠানো হবে বাংলাদেশে, সেই সংবাদে স্বজনরা সকাল থেকেই বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর রাতেই অপেক্ষা করেন এবং সকালেও তারা আশকোনা হজ ক্যাম্পে আসেন। কারণ তাদের যে প্রয়োজনীয় মালামাল ছিল সেগুলো তার স্বজনদের কাছে দিয়ে দেন এবং এই 14 দিন তাদের এই আশকোনা হজ ক্যাম্পে থাকার যেই নির্দেশনা আসার পরপরই আমরা ভেতরে যারা রয়েছেন তাদের সাথে জানতে চেয়েছি যে ভেতরের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে। সকালে তাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়েছে এবং পরবর্তী যে তারা 114 দিন তারা এখানে থাকবেন সেই 14 দিনের বিষয়ে তাদের এখানকার আমরা জানি যে আগেও যারা এসেছিলেন তাদের যে অভিযোগ ছিল খাবারের সরবরাহ এবং এখানকার থাকার যে পরিবেশ সেই বিষয়গুলো সম্পর্কে যখন ইতালি প্রবাসীদের থেকে অস্থিরতা বিরাজ করছিল সেই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু এখানকার যারা 147 জন ফেরত বাংলাদেশি রয়েছেন তাদের দিকগুলো কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে তারা যেন এখানে থাকেন সেই বিষয়গুলো নিশ্চিত করবেন আমরা এমনটাই জানতে পেরেছি। এছাড়া যারা স্বজনরা তাদের মধ্যে উদ্বিগ্ন উৎকণ্ঠা কাজ করেছে যে 14 দিন তারা এখানে থাকবেন সেই বিষয়গুলো সম্পর্কেও তারা আসলে উদ্বিগ্ন ছিল এবং তারা বলছিলেন যে তারা সবাই কিন্তু করোনাকালীন যেই পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু নেগেটিভ তাদের রেজাল্ট ছিল, ফলাফল ছিল। এই নেগেটিভ ফলাফল নিয়েই কিন্তু তারা ইতালিতে গিয়েছিলেন। তারপরেও কেন তাদের আবার ফেরত আসতে হলো সেই বিষয়গুলো কিন্তু তাদের স্বজনরা প্রশ্ন করেছেন। এছাড়া আমরা ভেতরের বিষয়গুলো জানতে চেয়েছিলাম যে তারা যে এখানে 14 দিন থাকবেন সেক্ষেত্রে নারী পুরুষ সেই বিষয়গুলো ভেতরে যারা রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই আশকোনা হজ ক্যাম্পে যারা 147 জন বাংলাদেশি রয়েছেন তারা এরই মধ্যে ভেতরে অবস্থান করছেন এবং তাদের এই প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন সেখানে 14 দিন থাকতে হবে। তো আশকোনা হজ ক্যাম্প থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। আরিফা। আলী, আপনাকে ধন্যবাদ। আলী তালুকদার আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সাথে শাহেদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে
দুদকও। এদিকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার শুদ্ধি অভিযান শুরুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। রিজেন্ট হাসপাতাল খুলে কোভিড টেস্ট রিপোর্ট জালিয়াতি, অনিয়ম ও বছরের পর বছর নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ শাহেদ করিম। গত 6 জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানে অনিয়মের চিত্র ধরা পড়লে গা ঢাকা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ। এরই মধ্যে পলাতক শাহেদের বিরুদ্ধে মামলা করে জারি করা হয় দেশত্যাগে নিষেধাজ্ঞা। রিজেন্টের এমডি ও জনসংযোগ কর্মকর্তা সহ গ্রেপ্তার করা হয় 9 জনকে। রিজেন্ট হাসপাতালের যিনি মালিক শাহেদ করিম বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। বিবিধ অবৈধ সম্পদের মালিক হওয়ার কারণে উনি ওনার যে সম্পত্তি আছে, ওনার যে টাকা পয়সা আছে, যেটা উনি অবৈধভাবে অর্জন করেছেন, এইগুলা উনি মূলত ব্যবহার করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন। আর আপনারা জানেন ওনাকে গ্রেফতারের জন্য আমাদের সকল প্রকার অভিযান অব্যাহত আছে। তিনি যেন দেশ ত্যাগ করতে না পারেন এই জন্য ইমিগ্রেশন পুলিশকে অ্যালার্ট করা হয়েছে এবং আমরা আশা করছি তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনতে পারব। এদিকে শাহেদের সব ব্যাংক হিসাব ও তার আর্থিক প্রতিষ্ঠানের সকল হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের মালিকের বিরুদ্ধে অনুসন্ধানের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। রিজেন্টের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেই কার্যক্রম গ্রহণ করা। দুদক তো কাউকে বাদ দেয় না, সকলকেই অনুসন্ধানের জন্য তলব করেছে। স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরুর কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। নমুনা পরীক্ষা, ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহ সহ অন্যান্য খাতের সাথে স্বাস্থ্য খাতের নানান অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার আরো কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অনিয়মের দুর্বৃত্তায়ন আর প্রতারণা যেন স্বাস্থ্য খাতের প্রতি শব্দে রূপান্তরিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুর্বৃত্তরা রাজনৈতিক লেবাসে স্বাস্থ্য কাঠামোতে ঢুকে মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, যার ফসল করোনা সার্টিফিকেট প্রতারণা, যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম আর রিজেন্টের মতো হাসপাতাল গড়ে ওঠা। স্বাস্থ্য খাত দুর্বৃত্ত মুক্ত করতে ক্যাসিনোর মতো ব্যাপক শুদ্ধি অভিযানের দাবি তাদের। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। করোনা সংকট দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতাকে সামনে এনেছে, যার শুরু N95 মাস্ক কেলেঙ্কারি দিয়ে। তার কদিন পরই চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম কেনাকাটার হাজার কোটি টাকার অনিয়ম ব্যবস্থাপনা সংকটকে আরও স্পষ্ট করে। অক্সিজেন আর আইসিইউ সংকটকে পুঁজি করে একটি মহল রাতারাতি ভৌতিক বিল বানিয়ে শুরু করে ডাকাতি। রিজেন্টের করোনা সার্টিফিকেট জালিয়াতি এসব অনাচারের মুখোশ খুলে দেয়। করোনার আগেও নিশ্চয়ই তারা অনেক দুর্নীতি করেছে, কিন্তু করোনা হওয়ার পরে তাদের দুর্নীতিটা এখন প্রকাশ্যে নেমে এসেছে। এগুলো শুধু যে মানবাধিকার লঙ্ঘন সংবিধানের তা নয়, এগুলো ফৌজদারি অপরাধ। অনতিবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা জড়িত আছে এবং আমি মনে করি শীর্ষ লোকজন জড়িত আছে, তাদের সকলের বিরুদ্ধে দুদককে কিন্তু এখন ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিভাবে স্বাস্থ্য কাঠামোতে লুটেরা চক্র অনুপ্রবেশ করেছে তার ধারণা দিয়েছেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। দুর্বৃত্তরা ক্ষমতাধর রাজনীতিক ব্যক্তিদের ছত্রছায়ায় রাজনীতিক লেবাস গ্রহণ করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে অধিক মুনাফা অর্জনের জন্য। দুর্বৃত্তদেরকে দ্রুত আইনের আওতায় না আনা যায় এবং শুধু তাদেরকে নয়, যাদের ছত্রছায়ায় তারা দুঃসাহস হয়ে উঠেছে তাদেরকেও যদি আইনের আওতায় না আনা হয় তাহলে মানুষকে সেবা প্রদান করা, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে। মোহাম্মদ শাহেদ কিংবা মিঠু সিন্ডিকেটের দৌরাত্মে সাধারণ মানুষ কোণঠাসা। তাদের দমনে রাজনৈতিক ও প্রশাসনিক শুদ্ধি অভিযানের পক্ষে টিআইবি। এই যোগসাজশ অত্যন্ত পরিষ্কার, সেটি না হলে এটা যেরকম বিকশিত হতো না, সেরকম ভাবে এটি সুরক্ষিত হতো না। সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াকে কাজ করার মতো সুযোগ তৈরি করে দিতে পারে একমাত্র শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নির্দেশনা। আমরা সেটি আশা করব। মূলত স্বাস্থ্য খাতের দুর্বল নেতৃত্বের সুযোগে সবল লবিংবাজরা দুর্নীতি ও অনিয়মের সুযোগ নিচ্ছে বলেও মত বিশ্লেষকদের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
দেশে করোনা ভাইরাস নির্ণয়ের জন্য ল্যাব বাড়লেও বাড়ছে না নমুনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরীক্ষা বাড়ানোর জন্য আরও বাড়ানো হবে ল্যাব, তবে ল্যাব বৃদ্ধি নয়, পাশাপাশি কিট আমদানি বৃদ্ধি ও বিকল্প পরীক্ষার উপর জোর দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। গেল 7 দিনের তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। 8 মার্চ বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই বেশি টেস্টের উপর জোর দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আক্রান্ত দেশগুলোকে দ্রুত রোগী শনাক্তের কথা বলছিল। যদিও শুরুর দিকে আরটিপিসিআর ল্যাব না থাকায় বেশি নমুনা পরীক্ষা সম্ভব হয়নি। বর্তমানে দেশে আরটিপিসিআর টেস্টের ল্যাবের সংখ্যা 75টি। ল্যাব বাড়লেও সে তুলনায় বাড়ছে না টেস্টের সংখ্যা। গেল 7 দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2 জুলাই সর্বোচ্চ 18,362টি নমুনা পরীক্ষা করা হলেও 7 জুলাই নমুনা পরীক্ষা করা হয় সর্বনিম্ন 13,173টি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নমুনা পরীক্ষা বাড়ানোর জন্য বাড়ানো হচ্ছে পিসিআর ল্যাব। অনেক মানুষের টেস্ট করতে পারি এবং শনাক্ত করতে পারি আসলে কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ সেটা জানার জন্য আমরা ল্যাবের সংখ্যা বাড়াচ্ছি এবং টেস্টের সংখ্যা বাড়াচ্ছি এবং এগুলো আমরা প্রতিদিন গণমাধ্যমে কিন্তু ব্রিফিং করে আমরা জানিয়ে দিচ্ছি। তবে পিসিআর ল্যাব বৃদ্ধির পাশাপাশি কিট আমদানি ও অ্যান্টিজেন টেস্ট সহ ভিন্ন ভিন্ন টেস্টের উপর জোর দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। কিটের আমদানি করাটা যেন নিরুপদ্রব হয় এবং মানসম্মত কিট যেন আসে সেটা নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে টেস্ট করবার জন্য অন্যান্য পদ্ধতিও চালু করতে হবে। ইতিমধ্যে সরকার চিন্তা করছে যে অ্যান্টিজেন টেস্ট করে সেটা করা যায় কিনা। দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অন্তত 30,000 নমুনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার মৃত সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় বিশ্বে আক্রান্তের সংখ্যা 2,13,000 আর প্রাণহানি 5,500। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃত্যু 5,56,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 1,23,77,000-এর বেশি। আর যুক্তরাষ্ট্রে একদিনে 61,000 মানুষ সংক্রমিত হয়েছে। আর ব্রাজিলে মারা গেছে 1,187 জন। ভারতেও বাড়ছে সংক্রমণ। মার্কিন গবেষকদের আশঙ্কা আগামী বছর ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লাখে পৌঁছাতে পারে। তবে স্বস্তির খবর, বিশ্বে পর্যন্ত প্রায় 71,80,000-এর বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, করোনা ওয়ার্ডে চিকিৎসকের দেখা মেলে না। আবার করোনা ওয়ার্ডের নোংরা পরিবেশে সামাজিক দূরত্ব রক্ষা তো দূরের কথা, করোনা ও উপসর্গ রোগীরা গা ঘেঁষেই পাশাপাশি অবস্থান করছেন। এই অবস্থায় করোনা সংক্রমণের আশঙ্কায় অনেকে। এসব অব্যবস্থাপনার কথা স্বীকার করে জনবল সংকটকে দায়ী করেছেন হাসপাতালের পরিচালক। শাহিন সুমনের ছবিতে, রাহাত খানের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল 17 মার্চ শেরেবাংলা মেডিকেলের নতুন বর্ধিত ভবনে করোনা ওয়ার্ড চালু হয়। অভিযোগ রয়েছে, করোনা ওয়ার্ডে রোগী সেবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। চিকিৎসকরা রোগীর কাছে আসেন না, পর্যাপ্ত অক্সিজেনের সিলিন্ডার নেই। স্বজনদের অভিযোগ, শয্যা সংকটের কারণে নোংরা পরিবেশে শনাক্ত ও উপসর্গের রোগীরা থাকছেন গা ঘেঁষে। ওয়ার্ডে রোগীদের জন্য নেই খাবার পানির ব্যবস্থাও। নিয়মিত পরিষ্কারের অভাবে টয়লেট বাথরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকের। অক্সিজেন রুমে তো অনেকজন, দূরত্ব বেশি বজায় নাই আর কি। আমার রোগীটা সুস্থ হয়ে গেছিল, কিন্তু ওই দূরত্ব বজায়ের কারণে সে দ্বিতীয়বার আর কি অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এখানে পানিটা খুব সমস্যা, পানিটা আমাদের আনতে হয় ওই জন্য থেকে। কে পজিটিভ কে নেগেটিভ জানি না, এক ফিটের মাথায় যদি থাকি তাহলে কে কার দ্বারা আক্রান্ত হয় না এটা তো বলা যায়। দূরত্বের কোনো বালাই নেই। করোনা রোগীদের চিকিৎসক না পাওয়ার অভিযোগ স্বীকার করে হাসপাতালের পরিচালক জানান, শুধু করোনা ওয়ার্ডে নয়, পুরো হাসপাতালের জনবল সংকট রয়েছে। আমাদের অল্প জনবল দিয়ে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে, সেইভাবে আমরা কিন্তু প্রস্তুত আছি। তারপরে বলবো যে আসলে জনবলের সংকট থাকার কারণে আমরা যতটা চাচ্ছি সেইভাবে সেবাটা দিতে পারছি না, আমি এটা স্বীকার করি। এ পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে 838 জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 610 জন, মৃত্যু হয়েছে 122 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
তলানি থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে দেশের দুই পুঁজিবাজার। অল্প করে হলেও সূচক বাড়ছে গেল কয়েকদিন ধরে। পাশাপাশি গতি ফিরেছে লেনদেনেও। ক্রেস্ট সিকিউরিটিজের মালিক গ্রেপ্তার সহ নিয়ন্ত্রণকারী সংস্থার কঠোর অবস্থানে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। তবে বিশেষজ্ঞরা বলছেন সাধারণ বিনিয়োগকারীদের বাজার নিয়ে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। সুলতান আহমেদের রিপোর্ট। বুধবার থেকে আবারও আগের মতো 4 ঘন্টার লেনদেনে ফিরে গেছে দেশের দুই পুঁজিবাজার। তবে গেল কয়েক মাসের বিভীষিকা ভুলতে হয়তো খানিকটা সময় লাগবে বিনিয়োগকারীদের। গেল 1 বছরের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির বাজার মূলধন কমেছে প্রায় ৭৫,০০০ কোটি টাকা। সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজের মালিক লেনদেন গুটিয়ে লাপাত্তা হওয়ার পর আতঙ্ক বাড়ে বিনিয়োগকারীদের। তবে কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেফতারে যা অনেকটাই কেটে গেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন ক্রেস্ট সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলেই আস্থা ফিরবে বিনিয়োগকারীদের। এই ধরনের যে পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য একটা দৃষ্টান্তমূলক তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের যে 2010-এর পর থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে র্যান্ডমলি ব্রোকার হাউসগুলি ইনভেস্টিগেট করত সেটাকে কন্টিনিউ করতে হবে। আসার কথা টানা পতনের পর কিছুটা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে দুই পুঁজিবাজারই। গেল সপ্তাহ জুড়ে ইতিবাচক প্রবণতা দেখা গেছে সূচক ও লেনদেনে। বৃহস্পতিবার ঢাকার বাজারে প্রধান সূচক বেড়েছে প্রায় 27 পয়েন্ট। পাশাপাশি লেনদেনও বেড়ে দাঁড়িয়েছে 347 কোটি টাকা। ইন্স্যুরেন্স কোম্পানির যে এসইসি 45 দিনের ভিতরে 2% শেয়ার কেনার যে একটা নোটিশ দিয়েছেন, সেই কারণে এই সেক্টরটা একটু ভাইব্রেন্ট হচ্ছে। বাজারকে নিজের গতিতে ছেড়ে দিতে হবে, বাজারকে নিজের গতিতে চলতে দিতে হবে। পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে এরই মধ্যে কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে বিএসইসি। অনিয়ম করলে কোনো ছাড় নয় বলে সম্প্রতি নিউজ 24-কে জানিয়েছেন কমিশনের নতুন চেয়ারম্যান। আমরা একটা নতুন ফরম্যাট তৈরি করছি যেখানে তাদেরকে এমডি এবং চেয়ারম্যান সাহেবকে গ্যারান্টি দিতে হবে যেখানে যে কাগজপত্র জমা দেওয়া হচ্ছে সেখানে কোনো রকমের ফলস কিছু নাই, এবং থাকলে সেই ব্যাপারে যে কোনো ব্যবস্থা না হলে তাদের কোনো ওজোর আপত্তি থাকবে না। বাজার গতিশীল করতে প্রতিটি ব্যাংকের জন্য বেঁধে দেয়া 200 কোটি টাকা দ্রুত বিনিয়োগেরও আহ্বান জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের ফৌজদারহাট বায়েজিত বাইপাস সড়কের 95% কাজ শেষ হয়েছে। সিডিএ চেয়ারম্যান বলছেন চলতি বছরের ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই সড়ক। শহরের যানজট কমাতে এই বাইপাস সড়ক বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। নগর বিশ্লেষকরা বলছেন ট্রাফিক ম্যানেজমেন্ট পরিবর্তন না হলে যানজট থেকে মুক্তি পাবে না নগরবাসী। নরবুরা জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি ফৌজদারহাট বায়েজিদ বাইপাস সড়ক। 17টি পাহাড় কেটে নির্মাণ হওয়া প্রায় 6 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি আঁকাবাঁকা পথ। এ সড়ক নির্মাণ কাজ এরই মধ্যে 95% শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এই সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সিডিএ চেয়ারম্যান বলছেন এই সড়ক চালু হলে প্রায় 6 কিলোমিটার সড়ক ব্যবহার করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হতে পারবে যানবাহন। এছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার সহ উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের সব যানবাহন মূল শহরে প্রবেশ না করেই বাইপাস সড়ক দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে যেতে পারবে। এটা হলো চট্টগ্রাম শহর থেকে ঢাকা যে হাইওয়ে, আপনার জনসাধারণ কাজ চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে না গিয়ে এই রাস্তা ব্যবহার করে অনেকে চলে যেতে পারবে। চট্টগ্রাম শহরের প্রতিদিনের যানজটের চাপ অনেকাংশেই কমানোর জন্য সহায়ক হবে এই সড়ক, এমনটাই মনে করেন অনেকে। আমরা সিটি গেট দিয়ে যেতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। এখন আমরা বাইপাস এটা দিয়ে 10-15 মিনিটে আমরা জেসিমো যেতে পারি। আমরা তো নর্মালি ওদিক দিয়ে অনেক সময় বেশি লাগে, আমাদের প্রায় 2 ঘন্টা, অনেক সময় 1.5 ঘন্টা লাগে। এই রাস্তায় আমার সোজা গেলে আমার প্রায় 40 মিনিটে আমি জামালখান চলে যেতে পারি। বাইপাস রোড চালু করা অত্যন্ত প্রয়োজন, দরকার, হ্যাঁ, শহরের যানজট কমানোর জন্য। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন বাইপাস সড়কের পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্ট এবং মিসিং লিংকের পরিবর্তন না হলে যানজট থেকে মুক্তি পাবে না নগরবাসী। শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি এবং মিসিং লিঙ্ক যদি কমপ্লিটগুলি করতে না পারি তাহলে ওই রোডটা করার পরও এটার খুব ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। ফৌজদারহাট থেকে বায়েজিদ বোস্তামি পর্যন্ত সড়ক নির্মাণে ব্যয় হয়েছে 320 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-র 3 ও 4 নম্বর ফ্লোর।
সেখানে তৈরি হচ্ছে 15 তলা বিএফডিসি কমপ্লেক্স। বিএফডিসির আয় বাড়ানো এবং আধুনিকায়নের অংশ হিসেবে এই কমপ্লেক্স নির্মাণ জরুরি বলে মনে করছেন বিএফডিসি কর্তৃপক্ষ, যদিও তা মানতে নারাজ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের মতে বাণিজ্যিক ভবন তৈরি হলে বিএফডিসির সক্রিয়তা নষ্ট হবে। ভঙ্গুর এই শিল্পকে বাঁচাতে আগে প্রয়োজন সিনেমা হলের সংস্করণ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বিএফডিসির মূল ফটক দিয়ে ঢুকে সামনে আগালেই চোখে পড়বে শ্রমিকদের এমন কর্মযজ্ঞ। অর্ধশতাধিক শ্রমিক সপ্তাহ খানেক ধরে 3 ও 4 নম্বর শুটিং ফ্লোর ভাঙার কাজ করছেন। 322 কোটি 70 লাখ টাকা ব্যয়ে এখানে নির্মিত হবে 15 তলা কমপ্লেক্স। এফডিসিকে আধুনিকভাবে গড়ে তুলতে 2018 সালের 3 অক্টোবর প্রকল্পটির অনুমোদন করে একনেক। অতিরিক্ত প্রকল্প পরিচালক জানালেন, এ বছরের শেষ নাগাদ শুরু হতে পারে বিএফডিসি কমপ্লেক্সের কাজ। দেরিতে শুরু হওয়ায় বাড়তে পারে ব্যয়ও। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা এসে এটা ভিজিট করে এটাকে রিজেক্ট ঘোষণা করেছে। টেন্ডারিংয়ের মাধ্যমে যথাযথভাবে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াটা যথাসময়ে শেষ করতে পারি, মানে এখন থেকে 3 ইয়ার্সই বলতে পারেন যে এর মধ্যে বিল্ডিংটা কমপ্লিট হবে। নতুন করে এস্টিমেট হচ্ছে, নতুন ডিজাইন হচ্ছে, এতে কিছুটা ব্যয় তারতম্য হতে পারে। তবে শুটিং ফ্লোর ভাঙাকে বিএফডিসির অঙ্গহানি বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 1300 হল থেকে এখন মাত্র 63টা হলে চলে আসছে এবং 28টা ডিস্ট্রিক্টে কোনো সিনেমা হল নেই। তো এরকম যদি একটা বাংলাদেশের অবস্থা হয়ে থাকে তো তাহলে আগে হলের বিষয়টাই তো আগে করতে হবে। ভাঙাটা মোটেও ঠিক হবে না, এটা এফডিসির কিন্তু একটা অঙ্গহানি হবে। এই পজিশনে ইন্ডাস্ট্রিকে রান করাই চলে সরকারের একেবারে সার্বিক সহযোগিতা লাগবে। আমলাতান্ত্রিক কিছু জটিলতার জন্য এটা আগাচ্ছে না, এটা কোনো মুখ দেখতেছে না। বিএফডিসি যে চিন্তা ভাবনা করেছে, শপিং মল, বিভিন্ন সিনেপ্লেক্স সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা যাতে ব্যবসায়িক কেন্দ্রিক না হয়, এটা শিল্প চর্চার একটি কেন্দ্র যাতে তৈরি হয়। সারা দেশে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, কমেছে সিনেমা নির্মাণ সংখ্যা, ঠিক তখন আধুনিকায়নের নামে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণকে বাংলা চলচ্চিত্রের জন্য অশনি সংকেত মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চলচ্চিত্র শিল্পকে চাঙ্গা করতে এ ভবন কতটা কাজে লাগে তা সময় বলে দিবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।